নতুন ভিডিওর জন্য মিজান একাডেমি ক্লাস 9 ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন আপডেট জানার জন্য www.mizanacademy.com এ চোখ রাখুন এবং আমাদেরকে ফেসবুকে পাওয়ার জন্য মিজান একাডেমিতে একটি লাইক দিন। তরঙ্গ সঞ্চয়নকারী কোনো কণার অতিক্রান্ত পথকে আমরা ইনশাআল্লাহ ওয়েভ আকারেও রিপ্রেজেন্ট করতে পারি। কিভাবে করতে পারি আমরা এটা ইনশাআল্লাহ এখন দেখব। আমরা জানি একটি বৃত্তাকার পথ সমান সমান হচ্ছে 360 ডিগ্রি। আমরা এই বৃত্তাকার পথের এভাবে অর্থাৎ কেন্দ্র দিয়ে একটি ব্যাস আঁকি এবং লম্ব বরাবর এবং তার আনুভূমিক বরাবর অর্থাৎ এক্স অ্যাক্সিস বরাবরও আমরা একটি ব্যাস অঙ্কন করি। তাহলে আমরা দেখতে পাবো এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। আবার এখানে যে অ্যাঙ্গেল উৎপন্ন হবে এটাও 90 ডিগ্রি, এখানে যে অ্যাঙ্গেল উৎপন্ন হবে এটাও 90 ডিগ্রি, এখানে যে অ্যাঙ্গেল উৎপন্ন হবে এটাও 90 ডিগ্রি। তার মানে আমরা একটা বৃত্তের ভিতরে 4টা 90 ডিগ্রি পাচ্ছি, তাহলে তার সমষ্টি হয় 380 ডিগ্রি। আমরা এখন ইনশাআল্লাহ দেখব যে কিভাবে এটাকে এভাবে রিপ্রেজেন্ট করা যায়। আমরা ধরে নেই এখান থেকে আমাদের স্টার্টিং পয়েন্ট হবে এন্টি ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তাহলে এখানে আমরা ধরে নেই ফার্স্ট টাইম হচ্ছে আমাদের 0 ডিগ্রি। তাই 0 ডিগ্রি থেকে যদি আমরা লক্ষ্য করি তাহলে 0 ডিগ্রি থেকে সে 90 ডিগ্রি গেল এবং সেটা আমরা দেখতে পাচ্ছি উপর দিকে। তাহলে এখান থেকে যদি আমরা লক্ষ্য করি সেই 0 ডিগ্রি থেকে সে উপর দিকে যাচ্ছে হচ্ছে 90 ডিগ্রি। এই পর্যায়ে কিন্তু আমরা 90 ডিগ্রি লেখা হয়েছে, অর্থাৎ সে আপার দিকে 90 ডিগ্রি গেল। এরপরে যদি আমরা দেখি 90 ডিগ্রি থেকে সে 180 ডিগ্রিতে আবার আসলো, কিন্তু সেই ক্ষেত্রে আমরা দেখতেছি তার অবস্থান হচ্ছে ডাউনওয়ার্ডস অর্থাৎ নিচের দিকে। তাহলে এই 90 ডিগ্রি থেকে যখন সে 180তে নামছে তখন আমরা কিন্তু তাকে দেখতে পাচ্ছি 180তে ডাউনওয়ার্ডস নিচের দিকে। ঠিক অনুরূপভাবে এই 180 থেকে আরো নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি তাকে 180 থেকে 90 ডিগ্রি অতিক্রম করে সে 270-এ আসলো। ঠিক অনুরূপভাবে 180 থেকে আরো নিচের দিকে সে অতিক্রম করে 90 ডিগ্রি 270-এ আসলো। তারপর আমরা আবার দেখতে পাচ্ছি 270 থেকে সে আরো উপর দিকে 90 ডিগ্রি গেল, অর্থাৎ 360-এ যেয়ে পৌঁছলো। ঠিক অনুরূপভাবে 270 থেকে 90 ডিগ্রি উপরে উঠে সে 360-এ গিয়ে আলহামদুলিল্লাহ পৌঁছলো। তাহলে এই বৃত্তাকার পথটাকে আমরা একটি ওয়েভ আকারে রিপ্রেজেন্ট করতে পারি। এখন আমরা যে তরঙ্গ দৈর্ঘ্যের কথাটা বলেছিলাম সেই তরঙ্গ দৈর্ঘ্যটি হচ্ছে, এই ওয়েভ থেকে আমরা দেখি যে এই তরঙ্গ দৈর্ঘ্য কতটুক এরিয়াকে ডিনোট করে। এই তরঙ্গ দৈর্ঘ্যের জন্য যে এরিয়াটুক রয়েছে সেটি হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত পৌঁছতে 0 থেকে 360-এ পৌঁছতে একটি স্পন্দন সম্পন্ন হয়। এই স্পন্দনে সময় নেয় হচ্ছে টি অর্থাৎ পর্যায়কাল। এই সময়ে অতিক্রান্ত দূরত্ব অর্থাৎ এই বরাবর যে অতিক্রান্ত দূরত্ব হয়েছে সেইটাই মানে অর্থাৎ এখান থেকে এই পথ থেকে এই পথে আসতে যে অতিক্রান্ত দূরত্ব হয়েছে সেটি হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা। তাহলে আমরা কিন্তু ল্যামডাকে রিপ্রেজেন্ট করতে পারি হচ্ছে এই বরাবর। এটা এই পর্যন্ত কিন্তু আমরা ল্যামডাকে বলতে পারি। এছাড়াও আমাদের আরো কিছু ভাবে ল্যামডাকেও রিপ্রেজেন্ট করা যায়, যেমন এটাকে আমরা বলি হচ্ছে তরঙ্গ শীর্ষ, এটাকে আমরা বলি হচ্ছে তরঙ্গ পাদ, আবার এটাকে আমরা বলতেছি হচ্ছে তরঙ্গ শীর্ষ। পরপর দুটি তরঙ্গ শীর্ষের মধ্যবর্তী ডিফারেন্সকেও ল্যামডা বলা যায়। যেমন এখান থেকে এই এরিয়াটুক, যে মাঝখানে যে এরিয়াটুক রয়েছে অর্থাৎ পরপর দুটি তরঙ্গ শীর্ষের মধ্যবর্তী ডিস্টেন্সকেও আমরা ল্যামডা বলে থাকি। ঠিক অনুরূপভাবে পরপর দুটি তরঙ্গপাত, এটি একটি তরঙ্গপাত, আবার এটি হচ্ছে নিচেরটাকে আমরা তরঙ্গপাত বলি। তাহলে এই তরঙ্গপাত দুটির মধ্যবর্তী ডিস্টেন্সকেও আমরা ল্যামডা বা তরঙ্গ দৈর্ঘ্য বলে থাকি। এছাড়াও আমরা যদি লক্ষ্য করি এই পয়েন্টস অর্থাৎ এই 0 পয়েন্টস, এই 0 পয়েন্টস থেকে একটা 0 পয়েন্টস অর্থাৎ মানে 0 পয়েন্টস বলতে আমি বুঝাচ্ছি যেখানে ওয়েভের কোনো মান থাকে না সেটা, অর্থাৎ একটা থেকে শুরু হয়ে মাঝখানেরটা বাদ দিয়ে পরেরটা,
এই পর্যন্ত কিন্তু আবার আমরা ইনশাআল্লাহ ল্যামডাকে রিপ্রেজেন্ট করতে পারি, যেটা আমরা আলহামদুলিল্লাহ আগেই দেখে এসেছি। বিস্তার। তরঙ্গ সঞ্চারণকারী কোনো কণা সাম্যাবস্থান থেকে যে কোনো একদিকে সর্বাধিক অতিক্রান্ত দূরত্বকে বা সর্বাধিক দূরত্বকে আমরা বিস্তার বলে থাকি। সাম্যাবস্থান বলতে এই পয়েন্টসগুলি বোঝানো হয়, যেমন এই যে 0 পয়েন্টস, যেখানে ওয়েভের ভ্যালু 0, ঠিক অনুরূপভাবে এখানেও হচ্ছে ওয়েভের ভ্যালু 0, এটা এই স্থানেও ওয়েভের ভ্যালু 0, অর্থাৎ এই স্থানগুলোকে আমরা কিন্তু সাম্যাবস্থা বলে থাকি। তাহলে সাম্যাবস্থার রিসপেক্টে আমরা যদি এই আপার অর্থাৎ এই হাফ সাইকেলটার দিকে লক্ষ্য করি, তাহলে খেয়াল করব যে এই দুইটি সাম্যাবস্থার সর্বোচ্চ পয়েন্টসটা হচ্ছে এই পয়েন্টস। তাহলে আমরা বলতে পারি যে সাম্যাবস্থান থেকে একই দিকে সর্বাধিক দূরত্ব হচ্ছে এই পয়েন্টসটা, সর্বাধিক দূরত্ব এটা। এখন এই সর্বাধিক দূরত্বটাই হচ্ছে কিন্তু এই ওয়েভের বিস্তার, যাকে আমরা এ দ্বারা প্রকাশ করি। এ হচ্ছে অ্যামপ্লিটিউডের ফার্স্ট অক্ষর, এ অ্যামপ্লিটিউড এর বাংলা অর্থ হচ্ছে বিস্তার। তাহলে আমরা সংজ্ঞাতে বলতে পারি যে সাম্যাবস্থান থেকে তরঙ্গের যে কোনো একদিকে সর্বাধিক অতিক্রান্ত দূরত্বকে আমরা বিস্তার বলি। এখান থেকে যদি আমরা লক্ষ্য করি, এ এখানে এসে সর্বাধিক এই পয়েন্টসের উপরে কিন্তু আর কোথাও উঠেনি, এটার জন্য এটা ম্যাক্সিমাম। এই পয়েন্টসকে আসতে যে দূরত্ব, অর্থাৎ এখান থেকে এতটুক যে ডিস্টেন্স, এই সর্বাধিক দূরত্বকে আমরা বিস্তার বলে থাকি। ঠিক অনুরূপভাবে আমরা এই দিকে যদি লক্ষ্য করি, অর্থাৎ লোয়ার হাফ সাইকেলটার দিকেও কিন্তু এটা হচ্ছে নেগেটিভ বরাবর, অর্থাৎ এই লেন্থটা যদি আমরা চিন্তা করি, এই পয়েন্টসটা, এটা হচ্ছে নেগেটিভ হাফ সাইকেলের সর্বোচ্চ বিস্তার। কারণ এই দুইটা পয়েন্টসের মধ্যে যদি আমরা লক্ষ্য করি, তাহলে সর্বাধিক দূরত্ব হচ্ছে এই পয়েন্টসের উপরে কিন্তু আর কোনো পয়েন্টস নাই, সুতরাং এটা নেগেটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে আলহামদুলিল্লাহ সর্বোচ্চ বিস্তার। দশা মানে হচ্ছে অবস্থা, অর্থাৎ কোনো কিছু সামগ্রিক অবস্থা যা দ্বারা প্রকাশ পায় তাকে আমরা দশা বলে থাকি। দশার ক্ষেত্রে, তরঙ্গের ক্ষেত্রে দশা বলতে বোঝানো হয় যে কোনো মুহূর্তে, অর্থাৎ যে কোনো সময়ের রিসপেক্টে বস্তু কণাটির সামগ্রিক অবস্থা। যেমন আমরা উদাহরণস্বরূপ ধরে নেই 5 সেকেন্ডে বস্তু কণাটির অবস্থান হচ্ছে এই পয়েন্টসে হচ্ছে বস্তু কণাটির অবস্থান। এখন যখন এই পয়েন্টসে আসতেছে, এই 5 সেকেন্ডে এই পয়েন্টসে বস্তু কণাটির অর্থাৎ স্পন্দনশীল কণাটির গতি কোন দিকে, তার বেগ কেমন, সে কতটুকু সরণ অতিক্রম করলো, সবকিছু কিন্তু ইনশাআল্লাহ দশা এর মধ্যে আসতে হবে। আবার আমরা আসি 10 সেকেন্ডের ক্ষেত্রে। 10 সেকেন্ডের ক্ষেত্রে বস্তু কণাটির অবস্থান এইখানে আমরা দেখতে পাচ্ছি চিত্রে যে বস্তু কণাটি তার অবস্থানে পরিবর্তন করলো। যেহেতু বস্তু কণাটি তার অবস্থানে পরিবর্তন করলো, তাহলে আমরা এতটুকুকে তার সরণ ধরতে পারি, এতটুকু এরিয়া, কারণ এখান থেকে সে এই বরাবর এই অবস্থানে গেল। তাহলে এই যে এতটুক এরিয়া, এখান থেকে এখানে পৌঁছতে যে এরিয়াটুক সে দূরত্ব অতিক্রম করলে, এটা কিন্তু তার সরণ। তারপর আমরা এই অবস্থায় যদি আমরা দেখি, তার গতির দিকটা কিন্তু আপার, অর্থাৎ উপর দিকে, তাহলে তার গতির ডিরেকশনও আমরা পেয়ে যাচ্ছি। এই তার একটা বস্তু কণাটি একটা নির্দিষ্ট বেগ নিয়ে যাচ্ছে, তার বেগও আমাদের জানা যাবে। তাহলে আমরা কি বুঝছি? আমরা বুঝতে পারছি যে প্রত্যেকটা মুহূর্তের, অর্থাৎ যে কোনো টাইমের ইন্ডিভিজুয়াল ভাবে যদি কোনো কণা তার নিজস্ব প্রপার্টিসগুলি, অর্থাৎ অবস্থাগুলি, সে কোথায় আছে, সে তার গতি কেমন, সে কতটুক দূরত্ব অতিক্রম করলো, সে কোন দিকে যাবে, এগুলি যদি আলহামদুলিল্লাহ প্রকাশ পায়, তাহলে তাকে সেই বস্তুর দশা বলা হয়ে থাকে। আর মূলত দশা বলতে তো আমরা নর্মালি বুঝি অবস্থা, যেমন আমরা অনেককে বলি না যে তোমার কি দশা, মানে তার অবস্থা, তার টোটাল অবস্থা সম্পর্কে আলহামদুলিল্লাহ জানতে চাওয়া হচ্ছে। এটি হচ্ছে আমাদের দশা সম্পর্কিত ব্যাখ্যা। কম্পাঙ্ক ও পর্যায়কালের মধ্যে সম্পর্ক। পর্যায়কাল বলতে আমরা বুঝি কোনো স্পন্দনশীল কোনো বস্তু কণা যে পথ থেকে যাত্রা আরম্ভ করে, আবার সেই পথেই যদি ফিরে আসে, তাহলে একটি পূর্ণ স্পন্দন সম্পন্ন হয়। তাহলে এই পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে স্পন্দনশীল কোনো কণা বা তরঙ্গ সঞ্চারণকারী কোনো কণা, অর্থাৎ যে সমস্ত বস্তু কণা কাঁপতে থাকে, ভাইব্রেট করে, যে সমস্ত বস্তু কণা
সমুদ্রের ঢেউয়ের মতো সামনের দিকে মুভমেন্ট করে, তাদের জন্য পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে যে সময় লাগে সেই সময়কে আমরা বলে থাকি পর্যায়কাল টি। অর্থাৎ পর্যায়কাল টিতে একটি বস্তু কণা একটি পূর্ণ স্পন্দন সম্পন্ন করে থাকে। কম্পাঙ্ক হচ্ছে, যে কম্পাঙ্ক বলতে আমরা বুঝি কোনো স্পন্দনশীল বা কম্পনশীল বা তরঙ্গ সঞ্চারণকারী কোনো কণা 1 সেকেন্ডে যতবার কাঁপে, অর্থাৎ কম্পনের সংখ্যা অর্থাৎ কাঁপন সংখ্যাকে সেই বস্তু কণার কম্পাঙ্ক বলা, সেই বস্তু কণার কম্পাঙ্ক বলা হয়ে থাকে। অর্থাৎ কম্পাঙ্ক বলতে 1 সেকেন্ডে কাঁপন সংখ্যাকে বোঝায়। পর্যায়কালের সংজ্ঞা থেকে আমরা জানি যে টি সময়ে একটি স্পন্দন সম্পন্ন করে, বা আমরা যদি উল্টোভাবে বলতে চাই একটি স্পন্দন সম্পন্ন করতে যে সময় লাগে সেটাকে আমরা কিন্তু পর্যায়কাল বা দোলনকাল বলে থাকি। তাহলে আমরা এক্ষেত্রে লিখতে পারি টি সেকেন্ডে স্পন্দনের সংখ্যা হচ্ছে একটি, অতএব 1 সেকেন্ডে স্পন্দনের সংখ্যা ঐকিক নিয়ম অনুসারে এই টি নিচে চলে আসবে, 1 উপরে থাকবে, টি নিচে চলে আসবে, অর্থাৎ ভাগ হয়ে যাবে যেহেতু কমে যাচ্ছে। তাহলে এটি হচ্ছে 1 সেকেন্ডের স্পন্দন সংখ্যা বা 1 সেকেন্ডের কম্পন সংখ্যা বা 1 সেকেন্ডে একটি বস্তু যতবার কাঁপে তার সংখ্যা। তাহলে এটি কিন্তু সংজ্ঞানুসারে আমাদের কম্পাঙ্ক। কম্পাঙ্কের সংজ্ঞা হচ্ছে তরঙ্গ সঞ্চারণকারী কোনো কণা বা বস্তু কণা 1 সেকেন্ডে যতবার স্পন্দিত হয়, যতবার কাঁপে, তাদেরকে আমরা বলে থাকি হচ্ছে সেই বস্তুর কম্পাঙ্ক। তাহলে আমরা কিন্তু এখানে 1 সেকেন্ডে স্পন্দনের সংখ্যা পেয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ। তাহলে আমরা সংজ্ঞা অনুসারে এই 1 সেকেন্ডের কম্পন সংখ্যা 1/t কে কম্পাঙ্ক বলতে পারি। অতএব আমরা লিখতে পারি কম্পাঙ্ক f = 1/t। তাহলে আবার যদি f এর সাথে t গুণ হয়ে যায় তাহলে কিন্তু এটাও লেখা যায় f * t = 1। তরঙ্গ বেগ ও তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক। স্পন্দনশীল কোনো কণা 1 সেকেন্ডে যতগুলো পূর্ণ স্পন্দন সম্পন্ন করে তার সংখ্যাকে আমরা কম্পাঙ্ক বলে থাকি। ঠিক অনুরূপভাবে পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে, অর্থাৎ একটি পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে যে সময় লাগে তাদেরকে আমরা পর্যায়কাল টি বলে থাকি। এই সময়ে অর্থাৎ একটি কম্পন সংঘটিত হওয়ার সময় বা পর্যায়কাল টিতে একটি বস্তু কণা বা তরঙ্গ যতটুকু পথ অতিক্রম করে তাকে আমরা সেই বস্তু কণার বা তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য বলে থাকি। অর্থাৎ আমরা ইজিয়েস্ট ওয়েতে বলতে চাই যে একটি পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে যে সময় লাগে সেই সময়কে আমরা টি বলি, এবং সেই টি সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে আমরা ল্যামডা বলি, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য বলি। তাহলে কিন্তু আমরা বলতে পারি যে 1 সেকেন্ডের পূর্ণ কম্পন সংখ্যা মানে টি, অর্থাৎ টি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব ল্যামডা। তাহলে আমরা এভাবে বলতে পারি একটি পূর্ণ কম্পনের সময় অর্থাৎ টি সময়ে তরঙ্গের অতিক্রান্ত দূরত্ব ল্যামডা। অতএব এফ টি পূর্ণ কম্পনের সময় যেহেতু বেড়ে যাচ্ছে, 1 এর থেকে এফ বেড়ে যাচ্ছে, তাহলে এফ টি পূর্ণ কম্পনের জন্য সময়ে তরঙ্গের অতিক্রান্ত দূরত্ব গুণ হয়ে যাবে এফ ল্যামডা। এখন এই এফ টি পূর্ণ কম্পনের সময়, এফ টি পূর্ণ কম্পনের সময় কিন্তু হচ্ছে 1 সেকেন্ড। কারণ হচ্ছে আমরা সংজ্ঞা অনুসারে জানি 1 সেকেন্ডে যতগুলো কম্পন সম্পন্ন হয় তার মানই কিন্তু এফ। তাহলে এফ টি পূর্ণ কম্পনের জন্য যে সময় সেটা সমান সমান কত হবে? 1 সেকেন্ড হবে। আমি আবারও বলছি এই কথাটা, আমরা জানি 1 সেকেন্ডে যতগুলো পূর্ণ স্পন্দন সম্পন্ন হয় তাকে কম্পাঙ্ক এফ বলে। তার মানে হচ্ছে কি এফ কম্পন সম্পন্নের জন্য সময় লাগে 1 সেকেন্ড। তাহলে আমরা কিন্তু এই লাইনটাকে এভাবেও বলতে পারি এফ টি পূর্ণ কম্পনের সময়ে বা 1 সেকেন্ডে তরঙ্গের অতিক্রান্ত দূরত্ব এফ ল্যামডা। তাহলে 1 সেকেন্ডে তরঙ্গের অতিক্রান্ত দূরত্ব এফ ল্যামডা। আর 1 সেকেন্ডে কোনো বস্তু যে কোনো দিকে বা যে একটি নির্দিষ্ট দিকে দূরত্ব অতিক্রম করে তাকে কিন্তু আমরা তার বেগ বলি। যেহেতু এখানে আমরা আলহামদুলিল্লাহ তরঙ্গ সঞ্চারণকারী কোনো কণার নিয়ে আলহামদুলিল্লাহ কথা বলছি, সুতরাং এই
দূরত্বটা হচ্ছে 1 সেকেন্ডের দূরত্ব। কার দূরত্ব? তরঙ্গের অতিক্রান্ত দূরত্ব। তাহলে বেগটা কার হবে? তরঙ্গের হবে। এটার জন্য লেখা যায় তরঙ্গের বেগ v ইকুয়াল হচ্ছে f ল্যামডা, কেননা 1 সেকেন্ডে তরঙ্গের অতিক্রান্ত দূরত্ব দ্বারা তরঙ্গ বেগ বুঝায়। অতএব আমরা লিখতে পারি v ইকুয়াল f ল্যামডা। এখানে একটি গাণিতিক সমস্যার উদাহরণ দেয়া আছে, যেখানে বলা আছে একটি বস্তু বাতাসে যে শব্দ সৃষ্টি করে তার তরঙ্গ দৈর্ঘ্য 20 সেন্টিমিটার, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য দেয়া আছে। বাতাসে শব্দের বেগ 340 মিটার পার সেকেন্ড হলে এর কম্পাঙ্ক ও পর্যায়কাল বের করতে হবে। তরঙ্গ দৈর্ঘ্য আমাদের দেয়া আছে ল্যামডা সমান 20 সেন্টিমিটার ইকুয়াল 0.2 মিটার। বাতাসে শব্দের বেগ দেয়া আছে 340 মিটার পার সেকেন্ড। কম্পাঙ্ক f আমাদের বের করতে হবে, পর্যায়কালটি আমাদের বের করতে হবে। আমরা জানি তরঙ্গ বেগ ও তরঙ্গের দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক v ইকুয়াল f ল্যামডা। সুতরাং কম্পাঙ্ক f সমান v বাই ল্যামডা। v এর মান আমরা জানি 340 মিটার পার সেকেন্ড, ল্যামডা এর মান জানি আমরা 0.2 মিটার। ক্যালকুলেশন করলে আমরা পাবো 1700 হার্জ, অর্থাৎ 1700 হার্জ। আমরা কম্পাঙ্ক পেয়ে গেলাম। এবার বের করতে হবে আমাদের পর্যায়কাল t। পর্যায়কাল ও কম্পাঙ্কের মধ্যে আমরা সম্পর্ক জানি t ইকুয়াল 1/f ইকুয়াল 1/f এর মান আমরা আগে বের করেছি 1700 হার্জ সমান 0.0005888 সেকেন্ড ইকুয়াল 5.88 ইন্টু 10 ইনভার্স 4 সেকেন্ড। সুতরাং নির্ণয় কম্পাঙ্ক 1700 হার্জ, পর্যায়কাল 5.88 ইন্টু 10 ইনভার্স 4